চিত্রার অবাকের মাত্রা দ্বিগুণ হয়। মাহি ক্ষমা চাচ্ছে, তাও আবার চিত্রার কাছে। আবার এত বিনয়ের সাথে কথা বলছে। বিষয়টা অবাক হওয়ার মতোই। চিত্রা মাহির দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাহির চোখ থেকে এবার নীরবে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। অনুতাপের স্বরে বলে ওঠে আবারও, কালকে তুই যা দেখছিলি তাতে শাওন ভাইয়ার কোনো দোষ ছিল না চিত্রা। ওটা আমার করা একটা প্ল্যান ছিল। কাল আমি আমার বান্ধবীদের সাথে প্ল্যান করে ইঁদুর দেখে ভয় পাওয়ার নাম করে শাওন ভাইয়াকে গিয়ে জড়িয়ে ধরি, আর তখনই তুই চলে আসিস। একটু থেমে চিত্রার মুখের দিকে তাকায় আর নরম স্বরে বলে, শাওন ভাইয়াকে আমার ভালো লাগে, এটা ঠিক, কিন্তু বিশ্বাস কর, আমি এটা জানতাম না যে তোমরা একে অপরকে পছন্দ করো, ভালোবাসো। ছোটবেলায় তোমাদের বিয়েও হয়ে গেছে। এসবের কিচ্ছু জানতাম না আমি। জানলে আমি কখনোই এমনটা করতাম না। আজ তোর আর শাওন ভাইয়ার এই অবস্থার জন্য একমাত্র আমি দায়ী। বিশ্বাস কর, শাওন ভাইয়াকে ওই অবস্থাতে দেখার পর অপরাধ বোধে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি নিজেই নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারতেছিলাম না। তুই আমাকে মাফ করে দে চিত্রা। মাহি চিত্রার দুই হাত ধরে এক প্রকার শব্দ করেই কান্না করে দেয়। চিত্রা মাহির বলা প্রতিটা কথা খুব মনোযোগের সহিত শুনছিল। মাহির বলা কথাগুলো চিত্রার মস্তিষ্ক অবজার্ভ করতেই তার বুকটা কেঁপে ওঠে। চিত্রা বুঝতে পারে কালকে সে কত বড় ভুল করে ফেলেছে। রাগের মাথায় শাওনকে কি না কি বলে ফেলেছে সে। কতই না অপমানজনক বিদ্বেষপূর্ণ কথা বলেছে। মানুষটা কাল কত করে আকুতি মিনতি করেছিল তার কথাগুলো শোনার, তাকে একটু কথা বলার সুযোগ দেওয়ার, কিন্তু চিত্রা তার কোনো কথাই শোনেনি, তাকে কোনো কথা বলার সুযোগ দেয়নি। যা ভাবতেই তার চোখ জোড়া দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। হঠাৎ তার নিজেকে খুব বেশি অপরাধী মনে হয়, অসহায় বোধ করে খুব। বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। মস্তিষ্কে এসে বাড়ি খায় মাহির বলা শেষের কথাটা। শাওনকে ওই অবস্থাতে দেখে, কোন অবস্থাতে দেখে, কি হয়েছে শাওনের? এসব প্রশ্ন মনের মধ্যে জেগে উঠতে ভয়ে তার বুক পুরো শরীর কেঁপে ওঠে। সে বড় বড় চোখ করে তাকায় মাহির দিকে, ধরে আসা গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে শাওন ভাইয়ার? মাহি কান্নার মাঝে অবাক চোখে চিত্রার দিকে তাকায়। তার মস্তিষ্ক জুড়ে একটা কথাই খেলে যায়, তার মানে কি শাওনের অ্যাক্সিডেন্টের কথা চিত্রা এখনো কেউ জানায়নি? মাহির চুপ করে থাকা দেখে চিত্রা আবার অস্থির হয়ে জিজ্ঞেস করে, আপু বলো কি হয়েছে শাওন ভাইয়ার? মাহি মুখটা নিচু করে কান্নারত অসহায় গলাতে বলে ওঠে, কাল রাতে শাওন ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছিল চিত্রা। মাহির বলা কথা শুনে চিত্রার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে ধপ করে ফ্লোরের মধ্যে বসে পড়ে, চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ে। সে কথা বলতে ভুলে যায়, তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোয় না। সে শুধু অপলক চোখে ফ্লোরের দিকে তাকিয়ে থাকে, আর দুই চোখের পানিগুলো টপ টপ করে ফ্লোরের উপর ঝরে পড়ে, নিজের অস্তিত্ব জানান দেয়। হঠাৎ চিত্রার এমন অবস্থা দেখে মাহি ভয়ে কিছুটা ঘাবড়ে যায়। সে কিছুটা ঝুঁকে চিত্রার কাঁধে হাত রেখে তাকে ডাকতে চিত্রা উঠে দাঁড়ায়, দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। চিত্রা ড্রয়িং রুমের সামনে নিজের ভাইকে দেখলে তার বুকে গিয়ে আছড়ে পড়ে। বেগ সামলাতে না পেরে কবির দুপা পিছিয়ে যায় আর অবাক চোখে চিত্রার দিকে তাকায়। চিত্রা ভাইয়ের বুকে মাথা রেখে পাগলের মতো কান্না করে আর বলে ওঠে, ভাইয়া আমাকে শাওন ভাইয়ের কাছে নিয়ে চলো প্লিজ। বোনের কান্নার কারণ কবির বুঝতে পারে। কবির চিত্রার দুগালে হাত রেখে তার বুক থেকে চিত্রার মাথাটা সরিয়ে মুখের সামনে ধরে, সুন্দর করে বলে, শাওন একেবারে ঠিক আছে বনু, কিচ্ছু হয়নি ওর, তুই একদম চিন্তা করিস না। বলে বোনের দু চোখের জলগুলো মুছে দেয়। চিত্রা কান্না জড়ানো গলাতেই বলে ওঠে, আমি শাওন ভাইয়ের কাছে যাব ভাইয়া। জাহানারা বেগম চিত্রার কাছে এগিয়ে আসতে চিত্রা গিয়ে এবার তাকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে অভিযোগের স্বরে বলে, শাওন ভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা তুমি আমায় কেন জানালে না আম্মু? তোমরা কেউ কেন একটাবারের জন্যও আমায় বললে না? বলো কেন? চিত্রার এমন পাগলের মতো হাজারি দেখে জাহানারা বেগমের চোখেও পানি চলে আসে, কিন্তু তিনি মেয়ের প্রশ্নের জবাবে কোনো উত্তর দিতে পারেন না। চিত্রার শরীর খারাপ থাকার কারণে তারা শাওনের বিষয় কেউ তাকে কিচ্ছু জানায়নি, ভেবেছিল পরে ধীরে সুস্থে জানাবে, কিন্তু চিত্রা তার আগেই জেনে যায়। চিত্রা কান্নার মাঝে অনুনয় করে আবারও বলে ওঠে, আমি শাওন ভাইয়ের কাছে যাব আম্মু। আমার শাওন ভাইয়ের কাছে নিয়ে চলো, এক্ষুনি নিয়ে চলো আম্মু প্লিজ।
বোনের এমন আহাজারি দেখে কবিরের নিজেকে খুব অসহায় মনে হয়। যেই বোনের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লে তার পিলে চমকে ওঠে, সেই বোন কাল থেকে পাগলের মতো কান্না করে যাচ্ছে, নিজেকে আঘাত করছে, কিন্তু সে বোনের জন্য কিছু করতে পারছে না। বোনের কষ্টটা হালকা করতে পারছে না, বোনের কষ্টের ভাগ নিতে পারছে না, যার কারণে কবিরের নিজেরই বড্ড কষ্ট হয়। থেকে থেকে দীর্ঘশ্বাস আর হাহাকারে ভরে ওঠে বুক। কবির এগিয়ে এসে চিত্রার বাহু ধরে নিজের দিকে ঘুরায় আর কাতর গলায় বলে, কান্না থামা না সোনা, একদম কান্না করিস না। আমরা এক্ষুনি সায়নের কাছে যাব। আমি তোকে সায়নের কাছে নিয়ে যাব। তুই প্লিজ কান্নাটা থামা আর তাড়াতাড়ি করে কিছু খেয়ে নে। তোর খাওয়া শেষ হলেই আমরা সায়নের কাছে যাব। চিত্রা কান্না করতে করতেই বলে ওঠে, আমি কিছু খাবো না ভাইয়া, তুমি প্লিজ আমার শাওন ভাইয়ের কাছে নিয়ে চলো। কবির চিহ্নিত গলায় বলে, কাল থেকে তুই কিচ্ছু খাসনি, একটু খেয়ে নে শুধু, না হলে তো তোর শরীর আরও খারাপ করবে। চিত্রা কবিরের কোনো কথাই কানে তোলে না। কবির বুঝতে পারে তার পাগল আর জেদি বোনকে এই মুহূর্তে কোনো কিছু বলেই বোঝানো যাবে না, তাই সে আর কিছু না বলে চিত্রাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বের হয়। আর সঙ্গে জাহানারা বেগমও আসে, কারণ কাল থেকে তিনিও শাওনকে একটা বার নিজের চোখে দেখার জন্য শুধু ছটফট করছিলেন। শাওনের কেবিনের দরজার কাছে স্থির পায়ে দাঁড়িয়ে আছে চিত্রা। পুরোটা রাস্তা জুড়ে কখন পৌঁছাবে বলে ছটফট করতে করতে আসলেও শাওনের কেবিনের দরজার কাছে আসতেই তার পাজোড়া একেবারে থেমে যায়। শাওনের মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ করা দেখে তার হৃদয় কেঁপে ওঠে। বক্ষ মাঝে এক অসহনীয় ব্যথা আর হাহাকার শুরু হয়। মাত্র কিছুক্ষণ আগে বন্ধ হওয়া অশ্রুরা আবারও পুরোদমে ফিরে আসে, তবে এবার কোনো শব্দ হয় না। এবার তারা নীরবে চিত্রার হরিণীর মতো ডাগর ডাগর মায়াবী চোখ জোড়া দিয়ে অশ্রু গড়াতে থাকে। অপরাধ বোধে বিষিয়ে ওঠে মন আর মস্তিষ্ক। নিজের উপরই নিজের বড্ড ঘৃণা হয়, অনুশোচনা হয়। শাওনের করা কালকের আকুতিগুলোর কথা মনে পড়লে যন্ত্রণায় ছটফট করে ওঠে চিত্রার হৃদয়। কিভাবে পারল চিত্রা কালকে শাওনকে অতগুলো কথা শুনিয়ে দিতে? সে তো কখনো কারোর সামনে উঁচু গলাতেও কথা বলতো না। সেই চিত্রাই কিনা কালকে যাচ্ছে তাই ভাবে শাওনকে কত কিছু বলে গেল। বেডে হেলান দিয়ে পা দুটো সোজা করে বসে আছে শাওন। শাহানাজ চৌধুরী ছেলের জন্য নিয়ে আসা স্যুপ একটা বাটিতে নিয়ে যত্ন সহকারে ছেলেকে খাইয়ে দিচ্ছেন। চিত্রা দরজার কাছে দাঁড়িয়ে অসহায়ের মতো তাকিয়ে আছে শাওনের দিকে। শাওন চিত্রার দিকে এক পলক তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয় আর স্যুপ খাওয়াতে মনোযোগ দেয়। চিত্রাকে দেখার পর শাওনের বুক যেন হালকা হয়ে যায়। তার ভেতরে হওয়া সকল যন্ত্রণাগুলো মুহূর্তের মধ্যে হারিয়ে যায়। প্রশান্তি আর আনন্দে ভরে ওঠে বুক। চিত্রা আসাতে শাওন খুব বেশি খুশি হলো, সেটা চিত্রাকে এসে কিছুতেই বুঝতে দেয় না। শাওন চিত্রার দিক থেকে চোখ ফিরিয়ে নেওয়া দেখে চিত্রা আহত হয়, কান্নার মাঝে থেকে থেকে ফুপিয়ে ওঠে। শাহানাজ চৌধুরী চিত্রাকে ভেতরে আসতে বলে, কিন্তু চিত্রা কোনো রেসপন্স করে না। জাহানারা বেগম শাওনের কাছে এগিয়ে যায়। ওনার চোখে অশ্রু কণারা ঝলমল করে ওঠে। মনে হয় একটু পর চোখ ঝাপটালে হয়তো ওরা টুপ করে দুগাল বেয়ে পড়ে যাবে। জাহানারা বেগম শাওনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভীষণ আদুরে গলায় জিজ্ঞেস করে, কেমন আছিস বাবা? শাওন জাহানারা বেগমের দিকে তাকিয়ে স্মিত হেসে বলে ওঠে, ভালো আছি ফুপি, তুমি কেমন আছো? জাহানারা বেগম এবার কিছুটা অভিযোগের সাথে বলে ওঠে, তোরা আর ভালো থাকতে দিলি কই? কাল চিত্রা ওভাবে রক্তাক্ত অবস্থায় রুমের মধ্যে পড়ে আছে, আবার একটু পরে তোর অ্যাক্সিডেন্টের খবর। জানিস কতটা অসহায় লাগছিল নিজেকে? ভিতরটা একেবারে ফেটে যাচ্ছিল। শাওন মুচকি হাসে, নিজের বাঁ হাত দিয়ে জাহানারা বেগমের এক হাত ধরে আশ্বস্ত করে বলে, চিন্তা করো না ফুপি, কিছু হয়নি আবার, আমি একদম ঠিক আছি। জাহানারা বেগম শাড়ির আঁচল দিয়ে নিজের চোখের জলটুকু মুছে নেয় আর কোমল চোখে শাওনের দিকে তাকিয়ে থাকে। কেবিন রুমের দরজা দিয়ে কবির একটা খাবারের প্যাকেট নিয়ে রুমে প্রবেশ করে। চিত্রাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলে ওঠে, বনু, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়, দেখ তোর জন্য খাবার নিয়ে আসছি, খাবারটা খেয়ে নে। চিত্রা তখনও অপলক শাওনের দিকে তাকিয়ে থাকে, যেন কবির কি বলল না বলল সে কিচ্ছু শুনতে পায়নি। কবির খাবারের প্যাকেটটা সোফার উপর রেখে দেয়। চিত্রার কাছে এগিয়ে গিয়ে হাত ধরে টেনে ভেতরে নিয়ে আসে। চিত্রা অনুভূতিহীন রোবটের মতো ভাইয়ের পিছু পিছু আসে। কবির তাকে সোফার উপর বসিয়ে দিয়ে বলে, দেখ তোর পছন্দের সাদা ভাত আর মাছ নিয়ে আসছি, খাবারটা খেয়ে নে।
চিত্রা এতক্ষণ একটু ভাইয়ের দিকে তাকায়, ধীর সুস্থে জমানো গলায় বলে ওঠে। আমি খাবো না ভাইয়া, ক্ষুধা নেই আমার। চিত্রার কথা শুনে কবির এবার কিছুটা উঁচু গলায় বলে ওঠে। ক্ষুধা নেই মানে? সকাল থেকে এখনো কিচ্ছু খাসনি তুই, আবার কালকে রাতেও কিচ্ছু খাসনি, আর এখন বলিস ক্ষুধা নেই? মজা করিস আমার সাথে? হুম? চিত্রা ভাইয়ের দিকে তাকিয়ে নরম স্বরে বলে। আমার সত্যি ক্ষুধা পায়নি ভাইয়া। কবির বোনের দিকে তাকিয়ে অনুনয় করে বলে ওঠে। একটু খেয়ে নে বোন, ডাক্তার কাল বলল তোর শরীর খুব দুর্বল, তোকে ঠিকমতো খেতে বলছে, আর এমনিতেও এখন তোর ওষুধ নেওয়ার সময় হয়ে গেছে, একটু খেয়ে ওষুধটা নিয়ে নে শুধু। জেদি চিত্রার একই জবাব। আমার ক্ষুধা লাগেনি ভাইয়া, আমি পরে খাবো। কবির অসহায় চোখে বোনের দিকে তাকিয়ে থাকে। জাহানারা বেগম এতক্ষণ ধরে নীরবে তার ছেলে আর মেয়ের কাণ্ড দেখছিল। যেখানে স্বয়ং কবির চিত্রাকে বোঝাতে সক্ষম হয় না, সেখানে জাহানারা বেগমের কথা তো চিত্রা কানেও তুলবে না। তাই তিনি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে ছেলেমেয়ের কাণ্ড দেখেন। শাওন স্যুপ খেতে খেতেই জাহানারা বেগমের উদ্দেশ্যে ভরাট গলায় বলে ওঠে। ফুপি, তোমার চড়ুই পাখির বাচ্চা যদি কিছু না খায়, তাহলে তুমি এখনই তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলো, নাহলে কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে। আর আমার মাথা গরম হলে আমি কি করে ফেলবো নিজেও জানি না, তখন কিন্তু তোমরা আমার দোষ দিতে পারবে না। শাওনের কথায় মুচকি হাসে শাহনাজ চৌধুরী আর কবির। জাহানারা বেগম চিত্রার উদ্দেশ্যে বলে ওঠে। অল্প কিছু খেয়ে নে মা, নাহলে শরীর আরও বেশি দুর্বল হয়ে পড়বে তো। চিত্রা জাহানারা বেগমের কথায় কোনো জবাব দেয় না, শুধু বোবার মতো করে তাকিয়ে থাকে। এবার শাহনাজ চৌধুরী বেশ আদুরে গলায় চিত্রাকে ডেকে ওঠেন। চিত্রা মামনি, আমার কাছে এসো তো আম্মু। চিত্রা বসা থেকে ওঠে, ধীর পায়ে শাহনাজ চৌধুরীর কাছে যায়। শাহনাজ চৌধুরী চিত্রার হাত ধরে টেনে শাওনের শুয়ে থাকার বেডের পাশে তাকে বসিয়ে দেয়। শাওনের শরীরের সাথে চিত্রার শরীরের সংযোগ হয়। কারেন্টের শক মতো কেঁপে ওঠে চিত্রা। শাওনের শরীর জুড়েও একটা ফুরফুরে হাওয়া বয়ে যায়। পরম আবেশে নিজের চোখ জোড়া বন্ধ করে নেয় সে। শাহনাজ চৌধুরী শাওনকে খাওয়ানো স্যুপ থেকে চিত্রার উদ্দেশ্যে এক চামচ স্যুপ বাড়িয়ে ধরে। চিত্রা নাকচ করে বলে। আমি খাবো না মামুনি। মামুনি, তোমরা যাও, আমি এখানে আছি তো। শাহনাজ চৌধুরী চামচটা চিত্রার মুখ বরাবর এগিয়ে ধরে বলে। হ্যাঁ করো, হ্যাঁ। শাহনাজ চৌধুরীর কথা আর ফেলতে পারে না চিত্রা, অনিচ্ছা সত্ত্বেও হাঁ করে মুখ। শাহনাজ চৌধুরী সহ সবাই মুচকি হাসে। চিত্রাকে খাওয়ানোর পর সেই একই চামচ দিয়ে শাওনকে খাওয়ালে শাওন পরম আবেশে খেয়ে নেয়। ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি ফোটে। শাহনাজ চৌধুরী এবার শাওনকে তো একবার চিত্রাকে খাইয়ে দেয়। খাওয়া শেষ হলে কবির চিত্রার হাতে ওষুধ ধরিয়ে দিয়ে খাইতে বলে। চিত্রা ভাইয়ের কথা মতো ওষুধগুলো খেয়ে নেয়। ইকবাল চৌধুরী শাওনের জন্য ওষুধ নিয়ে আসলে শাওনও খেয়ে নেয়। কবির এগিয়ে যায় শাওনের কাছে, কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে। এখন শরীর কেমন তোর? শাওন মুচকি হেসে বলে। এই তো বিন্দাস। শাওন মুচকি হেসে জিজ্ঞেস করে। হাতে পায়ে কি এখনো খুব বেশি ব্যথা আছে? শাওন এক পলক চিত্রার দিকে তাকিয়ে কবিরের দিকে তাকায়, মিষ্টি হেসে বলে। না, একটু আগে ছিল, কিন্তু এখন সব সেরে গেছে। কবির মুখে হাসি ফুটিয়ে বলে। যাক ভালো, তবে এখন শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, আর কিচ্ছু লাগবে না। শাওন এবার কবিরের দিকে কিছুটা চেপে গিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা ফুটিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে। সরি বস, তোকে শান্তিমতো এর কার্যক্রমটা সম্পন্ন করতে না দেওয়ার জন্য। কবির শাওনের কথার মানে বুঝতে পারলেই ধুম করে শাওনের কাঁধে একটা কিল বসিয়ে দেয়। শাওন ব্যথায় মৃদু আওয়াজ করে ওঠে। কবির শাওনের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলে ওঠে। এই অবস্থাতেও তুই আর ভালো হলি না সায়ন। শাওন শব্দ করে হেসে দেয়। শাওন কেমন প্রাণ খুলে হাসতে দেখে শাহনাজ চৌধুরী এবং জাহানারা বেগম প্রাণ জুড়িয়ে যায়। চিত্রা অপলকভাবে শাওন আর কবিরের দিকে তাকিয়ে থাকে। কিছু সময় পর জাহানারা বেগম আর কবির বাসায় যাওয়ার জন্য উদ্যত হলে চিত্রা জানায় সে বাসায় যাবে না। কবির আর জাহানারা বেগম চিত্রাকে বাসায় নিয়ে যাওয়ার শত চেষ্টা করলেও চিত্রাকে রাজি করাতে পারে না। শেষে শাহনাজ চৌধুরী জানান। থাকতে যখন চাচ্ছে তো থাকো, একটু পরে না হয় চলে যাবে। উপায়ন্তর না পেয়ে জাহানারা বেগম আর কবির চিত্রাকে রেখেই বাসায় চলে যায়। আর যাওয়ার আগে শাহনাজ চৌধুরী এবং ইকবাল চৌধুরীর উদ্দেশ্যে বলে যায় যদি সম্ভব হয় তাহলে যাতে অবশ্যই তারা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকে। চিত্রা মেয়েটা আসলেই ভীষণ জেদি, সে যা বলবে তাই করবে। মন থেকে একবার যেই জিনিসটা স্থির করে নিবে সেটা থেকে তাকে আর কেউ এক চুল পরিমাণও সরাতে পারবে না। কিছুক্ষণ আগে ডক্টর শাওনকে দেখতে আসলে আবারও নতুন একটা স্লাইন দিয়ে যান। এটা নিয়ে
তৃতীয় এবং শেষ স্লাইন চলছে শাওনের শরীরে। ডক্টর জানান এরপর আর স্লাইন দিতে লাগবে না। সোফার মধ্যে বসে আছেন ইকবাল চৌধুরী আর শাহানাজ চৌধুরী। চিত্রা কেবিন রুমের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। তখন শাহানাজ চৌধুরীরা বাসা থেকে ফ্রেশ হয়ে আসলে ইশতিয়াক আর ইমরান চলে যায়। শাওন ইকবাল চৌধুরী আর শাহানাজ চৌধুরীর দিকে তাকায়, নরম স্বরে তাদের উদ্দেশ্যে বলে ওঠে, আব্বু, তুমি আম্মু আর চিত্রাকে নিয়ে ফুপিদের বাসায় চলে যাও। ওখানে তোমাদের থাকাটা দরকার। আর এখন তো আমি মোটামুটি সুস্থ আছি, তোমাদের না থাকলেও চলবে। কোনো সমস্যা হলে নার্সকে ডেকে নেব। শাহানাজ চৌধুরী একেবারে শাওনের মুখের সামনে নাকচ করে ওঠে। আমি কোথাও যাচ্ছি না, তোর আব্বু গেলে যাক। শাওন শাহানাজ চৌধুরীর দিকে শীতল চাহনিতে তাকিয়ে অত্যন্ত বুঝদার গলায় বলে, আম্মু, তোমাদের ফুপিদের বাসায় যাওয়াটা কি সত্যি খুব জরুরি? ফুপিদের বাসা ভর্তি আত্মীয় স্বজন আম্মু। কবির ভাইয়ের বিয়ে, এই বিয়ে মানুষের জীবনে একবারই আসে। আর এই দিনের প্রিয়জনরা সবাই মিলে একসাথে থেকে তাদেরকে দোয়া আশীর্বাদ করবে, এটাই তো নিয়ম। আচ্ছা আম্মু, তুমি কি চাইলে আজকে বাদে কালকে কবির ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবে? শাওন কিছুক্ষণ শাহানাজ চৌধুরীর দিকে প্রশ্নাত্মক চাহনিতে তাকিয়ে থেকে আবারও বলে, পারবে না আম্মু, কখনো পারবে না। কারণ এই দিন গত হলে আর কখনো ফিরে আসবে না। আর এমনিতেও এটা আমাদের বংশের প্রথম বিয়ে আম্মু। আর আমাদের বংশের সবার থেকে বড় হচ্ছে তুমি আর আব্বু। তাই সবার বড় হিসেবে বিয়েতে আর কেউ উপস্থিত না থাকলে তোমার আর আব্বুর উপস্থিত থাকাটা একান্তই কাম্যনীয়। শাহানাজ চৌধুরীর মুখ থমথমে হয়ে যায়। তিনি শাওনের দিকে তাকিয়ে থমথমে গলাতে বলে, কিন্তু তোকে এভাবে একা রেখে কিভাবে যাই বল? পাশ থেকে চিত্রা নিরেট গলায় বলে ওঠে। শাওন চিত্রার দিকে এক পলক তাকিয়ে তাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে শাহানাজ চৌধুরীর উদ্দেশ্যে বলে ওঠে, আমি এখন একদম ঠিক আছে আম্মু, আমার কোনো রকম সমস্যা হচ্ছে না। আমার চিন্তা একদম করো না। আর বললাম তো, কোনো সমস্যা হলে নার্সকে ডেকে নেব, তোমরা নিশ্চিন্তে যাও। এরপর চিত্রার দিকে তাকিয়ে কিছুটা রাগী গলায় বলে ওঠে, তোকেও এখানে থাকতে হবে না, আব্বু আমার সাথে বাসায় চলে যান। চিত্রার কাটকাট জবাব, আমি এখান থেকে কোথাও যাব না। ব্যাস হয়ে গেল। এই মেয়েকে এখান থেকে বুঝিয়ে সুজিয়ে বাসায় নিয়ে যাবে এমন মানুষ আর আছে নাকি? তবু শাহানাজ চৌধুরী আর ইকবাল চৌধুরী চিত্রাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য অনেক বুঝালো, ফলাফল শূন্য। এমনকি শাওন নিজে চিত্রাকে হুমকি ধামকি দিয়েও বাড়ি পাঠাতে পারে না। অবশেষে শাহানাজ চৌধুরী আর ইকবাল চৌধুরী বাধ্য হয়ে চিত্রাকে রেখে যান। ইকবাল চৌধুরী আর শাহানাজ চৌধুরী যাওয়ার বেশ কিছুক্ষণ পর শাওন চিত্রাকে নিজের কাছে ডাকে। চিত্রা তখনও জানালার কাছে গ্রিল ধরে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়েছিল। শাওনের ডাকে তার দিকে ফিরে তাকায়। শাওন তার কাছে যেতে বলে। চিত্রা নীরবে শাওনের কাছে যায়। শাওন চিত্রাকে তার সামনে বসতে বলে, কিন্তু চিত্রা বসে না। সে নিজের দিকে চোখ জোড়া রেখে তাকিয়ে থাকে। শাওন শোয়া থেকে কিছুটা উঠে বসে, চিত্রার হাত ধরে টেনে তার পাশে বসায়। চিত্রা তখনও শাওনের দিকে তাকায় না, সে নিচের দিকে তাকিয়ে থাকে। তার চোখে আবারও অশ্রুকণারা এসে ভিড় জমায়। শাওন চিত্রার দিকে তাকিয়ে বলে ওঠে, তুই এত ছোট একটা মানুষের মধ্যে এত জেদ আর এত রাগ কেন বলতো? কাল যে রাগটা দেখাইলে মাইরি, জীবনেও ভুলবো না। আর তো আর এখন আমার বাসায় না গিয়ে জেদ করে এখান থেকে গেলি। নিজের ভাইয়ের বিয়ে তোর, আর তুই বাসায় না গিয়ে এখানে আমার কাছে পড়ে আছিস, মানুষ কি বলবে? শাওনের কথায় চিত্রার কোনো হেলদোল নেই। সে তখনও এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে। শাওন এবার কণ্ঠটা খাদে নামিয়ে বেশ মোলায়েম স্বরে বলে ওঠে, এত অভিমান এখনও রেগে আছিস আমার উপর? তাকিবি না আমার দিকে? নাকি এখন আমার মুখটা দেখতে চাস না? চিত্রা এবার ফুপিয়ে কেঁদে ওঠে। কান্নার মাঝে অপরাধী গলায় বলে ওঠে, আমায় ক্ষমা করে দিন ভাইয়া। কালকে চিত্রাকে মাঝপথে থামিয়ে দেয় শাওন। এক হাতে চিত্রার মুখটা তার দিকে ঘুরিয়ে চোখের পানি মুছতে মুছতে কোমল গলায় বলে, কালকের কথা একদম নয়। কালকে হয়েছে, হয়ে গেছে। কালকে সব কিছু মাথা থেকে ছেড়ে ফেলে দে। ওইসব ভেবে একদম মন খারাপ করে থাকিস না। চিত্রা আবারও কান্না জড়িত গলায় বলে ওঠে। কিন্তু শাওন চিত্রার ঠোঁটের মাঝ বরাবর নিজের আঙ্গুল রেখে তাকে চুপ করিয়ে দিয়ে আবারও বলে ওঠে, শশ, বলছি না কালকের কথা একদম না। চিত্রার কিছু বলে না, চুপ হয়ে যায়। শাওন চিত্রাকে নিজের বুকের কাছে টেনে নিয়ে বেডের মধ্যে আধশোয়া হয়ে থাকে। চিত্রার কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। চিত্রা শাওনের বুকে মাথা রেখে নীরবে ভাবতে থাকে, একটা মানুষ কতটা ভালো হলে এত কিছু বলার পরও, এত অপমান করার পরও কিভাবে এক রাতের ব্যবধানে সবকিছু ভুলে গিয়ে সে মানুষটাকে আবারও আপন করে নিতে পারে।
চিত্রা শাওনের বুকে মাথা রেখে চোখ উঁচিয়ে শাওনের মুখের দিকে তাকায়। এত অসুস্থতার পরও মানুষটার চোখে মুখে এক অন্যরকম স্নিগ্ধতা কাজ করছে। কপালে সাদা ব্যান্ডেজের উপর পড়ে থাকা এলোমেলো চুল, গালে উস্কো খুস্কো খোঁচা খোঁচা দাড়ি, গায়ে হাসপাতালের পোশাক, এসবেও কি সৌন্দর্যই না ছড়াচ্ছে মানুষটা। শাওনের জামকালো টসটসে ঠোঁটগুলো আজকে একটু বেশি কালচে বর্ণ ধারণ করেছে, যা বারবার চিত্রার দৃষ্টি তার দিকে কেড়ে নিচ্ছে। চিত্রা শাওনের দিকে কিছুক্ষণ অপলক তাকিয়ে থেকে নিজের আলতো হাতের স্পর্শে শাওনের ব্যান্ডেজ করা কপাল ছুঁয়ে দিয়ে গালে হাত রাখে আর নিজের বুড়ো আঙ্গুল দিয়ে শাওনের খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালে স্লাইড করতে থাকে। শাওন চোখ জোড়া বন্ধ করে রাখে, কিছু বলে না। নীরবতায় কেটে যায় কিছু সময়। বেশ কিছুটা সময় পর শাওন কিছুটা উঁচু গলাতেই ডেকে ওঠে, চিত্রা। চিত্রা শাওনের বুক থেকে উঠে বসে। শাওন চিত্রাকে কেবিনের দরজাটার দিকে ইশারা করে বলে ওঠে, দরজাটা ভেতর থেকে লক করে দিয়ে আয় তো। চিত্রা শাওনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকলে শাওন এক প্রকার তাড়া দিয়ে ওঠে। আমার দিকে কি দেখে আছে স্বভাবে? দরজা লক করে দিয়ে আসতে বলেছি তোকে। যা, তাড়াতাড়ি দরজাটা লক করে দিয়ে আয়। চিত্রা শাওনকে কোনো প্রশ্ন না করে চুপচাপ দরজাটা ভেতর থেকে লক করে দিয়ে আবারও শাওনের সামনে এসে দাঁড়ায়। শাওন এবার তার মুখ কাচুমাচু করে কিছুটা অসহায়ভাবে নিজের এক আঙ্গুল দেখিয়ে বলে ওঠে, যাব। চিত্রা শাওনের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে না পারলে বোকার মতো তাকিয়ে থাকে। শাওন ছোট বাচ্চার মতো মুখটা করে বলে ওঠে। ইস্যু করব। শাওনের কথায় চিত্রা থতমত খেয়ে যায়, তার চোখ জোড়া অটোমেটিকলি বড় বড় হয়ে যায়। সে তড়িঘড়ি করে শাওনের উদ্দেশ্যে বলে, আচ্ছা আপনি একটু দাঁড়ান, আমি বাইরে থেকে কোনো ছেলে নার্সকে ডেকে নিয়ে আসছি। কথাটা বলে চিত্রা বাইরে যেতে উদ্যত হতেই শাওন চিত্রার হাত টেনে ধরে থামিয়ে দেয়। পেছন ফিরে জিজ্ঞেস করে চিত্রা। কি হলো? শাওন চিত্রাকে টেনে নিজের কাছে দাঁড় করিয়ে বলে। কাউকে ডাকতে হবে না। চিত্রা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে এই শরীর নিয়ে আপনি ওয়াশরুমে যাবেন কি করে? শাওন ঠিকমতো উঠে বসে ছটফট জবাব দেয়। তুই নিয়ে যাবি। কথাটা শোনা মাত্রই চিত্রার চোখ যেন চড়ক গাছ। তার ডাগর ডাগর চোখ দুটো দেখে মনে হচ্ছে এক্ষুনি বুঝি কোটর থেকে বেরিয়ে আসবে। সে কোনো মতে নিজেকে সামলে থতমত খেয়ে বলে, আমি আমি কিভাবে আপনাকে নিয়ে যাব ভাইয়া? শাওন আস্তে করে সতর্কতার সাথে বেডের সাইডে পা ঝুলিয়ে বসে আর বলে ওঠে। তুই আমাকে ধরে নিয়ে যাবি? চিত্রার দ্রুত উত্তর। আমি এসব পারবো না ভাইয়া, আমি কাউকে ডেকে নিয়ে আসি। বলে আবারও যেতে নিলে শাওন চিত্রাকে আটকে দেয়। শাওন নিজের ডান হাতে বাঁধানো ক্যানোলা থেকে স্লাইনের পাইপটা খুলে পাশে রেখে দেয় আর চিত্রার দিকে অসহায় চোখে তাকিয়ে ইনোসেন্ট একটা চেহারা নিয়ে বলে ওঠে, চল না নিয়ে, ইমার্জেন্সি। ব্যাপারটা বোঝার চেষ্টা কর প্লিজ। চিত্রা শাওনের থেকেও বেশি অসহায় মুখ নিয়ে তার দিকে তাকায়। সে ভেবে পায় না এ কোন ধরনের মুসিবতে পড়ল সে। শাওন চিত্রার হাত ধরে ডান পায়ে ভর করে আস্তে আস্তে উঠে দাঁড়ানোর চেষ্টা করার সময় পড়ে যেতে নিলে চিত্রা নিজের সর্বশক্তি দিয়ে চাপটে ধরে শাওনকে। তারপর শাওনের বাম হাত নিজের কাঁধের উপর নিয়ে আরেক হাত দিয়ে শাওনের কোমর বরাবর আঁকড়ে ধরে ওয়াশরুমের দিকে হাঁটা ধরে। শাওনের বাম পা আর ডান হাতে আঘাতটা বেশি লাগার কারণে ব্যথায় সে ডান হাত আর বাম পা নাড়াতে পারে না। চিত্রা শাওনকে নিয়ে ওয়াশরুমে গেলে শাওন তার বাম হাত দেয়ালে রাখে সেটার উপর আংশিক ভর করে দাঁড়ায়। চিত্রা শাওনকে ছেড়ে বাইরে চলে আসতে চাইলে শাওন আবারও পড়ে যেতে নেয়। চিত্রা তড়িঘড়ি করে ধরতে গিয়ে শাওনের ডান হাত লাগলে সে ব্যথায় আহ করে শব্দ করে ওঠে। চিত্রা ভয়াত্মক চোখে শাওনের দিকে তাকায়। শাওন ব্যথাতুর গলায় চিত্রার উদ্দেশ্যে বলে, তুই আমাকে ছেড়ে দিস না। তুই ছেড়ে দিলে আমি কিন্তু পড়ে যাব। চিত্রা আচ্ছা বলে শাওনকে দুই হাতে শক্ত করে ধরে রেখে পেছন দিকে মাথা ঘুরিয়ে চোখ জোড়া খিসে বন্ধ করে রাখে। বেশ কিছুক্ষণ ওভাবেই থেকে বলে ওঠে, ভাই আপনার কি হলো? শাওন করুণ চোখে চিত্রার দিকে তাকায়, অসহায় গলায় জবাব দেয়, হাতে খুব ব্যথা হচ্ছে, প্যান্টের চেন খুলতে পারতেছি না, তুই একটু খুলে দে না। চিত্রা চোখ মুখ কুঁচকে মৃদু চিৎকার করে বলে ওঠে। আমি পারবো না। শাওনের অসহায় গলায় জবাব। তাহলে কি প্যান্টের মধ্যে ইস্যু করে দেবো? চিত্রা যেন পড়ল এক মহা বিপদে। কি করবে না করবে কিছু বুঝে উঠতে পারছে না সে। শাওন আবারও বলে উঠল, দে না তাড়াতাড়ি চেনটা খুলে, আর সত্যি পারতেছি না। অসহায় চোখে চিত্রা একবার তাকায় শাওন। এখন তার মনে হচ্ছে এখান থেকে গিয়েই সে সবচেয়ে বড় ভুলটা করেছে। সে যদি না থাকতো তাহলে এসব বিদঘুটে সমস্যার মধ্যে তাকে কখনোই পড়তে হতো না। শাওন আবারও কাতর স্বরে বলে ওঠে, দে না তাড়াতাড়ি প্লিজ।
চিত্রা এবার উসখুস করতে করতে শাওনের প্যান্টের চেনের মধ্যে হাত রাখে। পুরো শরীর ভেতর থেকে কেঁপে ওঠে তার। বুকের মধ্যে ধকধক করে ধুকপুকানির আওয়াজ শুরু হয়ে যায়। ঘন ঘন শ্বাস প্রশ্বাস চলতে শুরু করে। তার মনে হয় এই বুঝি তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসবে, এই বুঝি সে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে। চিত্রা কাঁপা কাঁপা হাতে কোনো মতে শাওনের প্যান্টের চেনটা খুলে দেয়। তারপর দ্রুত হাত সরিয়ে নিয়ে পেছন দিকে ঘাড় ঘুরিয়ে চোখ বন্ধ করে নেয়। শাওন মুখ দিয়ে আওয়াজ বের করে শান্তির শ্বাস ছাড়ে। মুচকি হেসে বলে ওঠে, তুই কিন্তু চাইলেই দেখতে পারিস, আমি কিন্তু কিছু মনে করবো না। শাওনের নির্লজ্জ কথায় চিত্রার দুই কান লাল হয়ে আগুন ফোটা শুরু করে। তার এই মুহূর্তে মন বলছে মাটিটা ফাঁক হয়ে যাক আর সে সেখানে ঢুকে পড়ুক। লজ্জায় চিত্রার পুরো মুখ রক্তিম বর্ণ ধারণ করে। এক ঝাঁক অস্বস্তিতে সে শুধু হাঁসফাঁস করতে থাকে। কিছুক্ষণ পর শাওন আবারও বলে ওঠে, হয়ে গেছে, এবার লাগিয়ে দে। চিত্রার বুকটা আবারও ধুক করে ওঠে। হার্টবিট দ্বিগুণ হারে চলতে শুরু করে। চিত্রা কাঁপা কাঁপা হাতে শাওনের প্যান্টের চেন বন্ধ করে দিয়ে শাওনকে কোনো মতে বেড পর্যন্ত নিয়ে আসে আর দ্রুত পায়ে শাওনের কাছ থেকে সরে গিয়ে জানালার গ্রিল ধরে হাঁপাতে থাকে। শাওন বেডের মধ্যে বসে থেকে চিত্রার দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসতে থাকে। কবির আর মিথির বিয়ের আজ নিয়ে 3 দিন পূর্ণ হলো। তাদের দুজনের জীবনের বিয়ে নামক সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটাই পার হলো নানান ঝামেলার মধ্য দিয়ে। একদিকে তাদের বিয়ে আর একদিকে চিত্রার শাওনের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনা। বিয়ের মতো এত খুশির একটা দিনে কারো চোখে মুখে খুশির কোনো ছিটে ফোঁটাও ছিল না, কোনো আনন্দ ছিল না। সবার মধ্যে ছিল এক চাপা কষ্ট, হাহাকার, অস্থিরতা আর বিষণ্ণতা। আর চারিপাশে গমগমে গুমোট ধরা শান্ত পরিবেশ। সব মিলিয়ে তখনকার পরিস্থিতিটা একেবারেই অন্যরকম ছিল। আজকে সকালবেলা চিত্রা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়েই রুম থেকে বের হয়। আমজাদ চৌধুরী আর কবির তখন সকালের নাস্তা করার জন্য সবেমাত্র ডাইনিং টেবিলে বসেছে। চিত্রা গিয়ে তার ভাই কবিরের পাশে বসে। কবির বোনের দিকে তাকিয়ে মিষ্টি স্বরে জানায়, গুড মর্নিং চড়ুই পাখি। চিত্রা বড় বড় চোখ করে কবিরের দিকে তাকায় আর মুখ কুঁচকে জিজ্ঞেস করে, চড়ুই পাখি? কবির শব্দ করে হেসে দিয়ে বলে, সায়নের বলা চড়ুই পাখি নামটা আমার খুব পছন্দ হয়েছে। আমি এখন থেকে তোকে চড়ুই পাখি বলেই ডাকবো। চিত্রা মুখটা বাংলার পাঁচের মতো করে তাকায় কবিরের দিকে আর ছোট বাচ্চার মতো ঠোঁট উল্টিয়ে ইনোসেন্ট একটা চেহারা নিয়ে বলে, ভাইয়া। কবির চিত্রার দিকে তাকিয়ে সিরিয়াস স্বর ভান করে বলে ওঠে, হ্যাঁ বল চড়ুই পাখি। চিত্রা চোখ বড় বড় করে রাগি চোখে তাকায় কবিরের দিকে। কবির ভয় পাওয়ার মতো করে চেয়ারের একপাশে একটু চেপে গিয়ে বলে ওঠে, এভাবে কেন তাকাচ্ছিস চড়ুই পাখি? আমি ভয় পাচ্ছি তো? চিত্রা এবার ঠোঁট ভেঙিয়ে আমজাদ আহমেদের দিকে তাকায়, কান্নার ভান করে ছোট বাচ্চার মতো সুর টেনে বলে, আব্বু ভাইয়াকে কিছু বলো তুমি, ভাইয়া কিন্তু আমায় খুব জ্বালাচ্ছে। কবির শব্দ করে হাসতে থাকে। আমজাদ আহমেদ তো এতক্ষণ ছেলেমেয়ের কাণ্ড দেখে মিটিমিটি করে হাসছিল। চিত্রার কথায় তিনি চিত্রার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে ওঠেন, চড়ুই পাখি নামটা বেশ ভালো তো আম্মু, আমারও বেশ পছন্দ হলো। চিত্রা অসহায় চোখে আমজাদ আহমেদের দিকে তাকায়, কাঁদো কাঁদো স্বরে বলে ওঠে, আব্বু তুমিও? রান্নাঘর থেকে মিথি আর জাহানারা বেগম খাবার নিয়ে আসছিলেন। জাহানারা বেগম ডাইনিং টেবিলের কাছে আসলে চিত্রা এবার তাকে অভিযোগ জানায়, আম্মু দেখো তো ভাইয়া আর আব্বু শুধু আমায় তখন থেকে জ্বালাচ্ছে। জাহানারা বেগম খাবারের বাটিটা টেবিলের উপর রেখে আমজাদ আহমেদ এবং কবিরের দিকে চোখ রাঙিয়ে তাকায় আর বলে, এই তোমরা সকাল সকাল আমার মেয়েটাকে জ্বালাচ্ছ কেন বলো তো? পাশ থেকে কবির কিছুই করেনি এমন একটা ভাব নিয়ে বলে, আমরা তোমার মেয়েকে কোথায় জ্বালালাম আম্মু? আব্বু আর আমি তো তোমার মেয়েকে ভালোবেসে চড়ুই পাখি বলে ডাকতেছিলাম। বলে চিত্রার দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে আবারও বলে ওঠে কবির, তাই না চড়ুই পাখি? চিত্রা জাহানারা বেগমের দিকে কাঁদো কাঁদো চোখে তাকিয়ে বলে ওঠে, আম্মু দেখো আবারও বলছে। মিথি কবিরের প্লেটে খাবার দিতে দিতে মিটিমিটি করে হাসছিল। জাহানারা বেগম ছেলের দিকে তাকিয়ে শাসনের স্বরে খানিকটা উঁচু গলায় বলে, কবি মেয়েটাকে কেন শুধু শুধু জ্বালাচ্ছিস? মিথি গিয়ে আমজাদ আহমেদের প্লেটে খাবার বেড়ে দিলে তিনি খাওয়া শুরু করে আর খাওয়ার মাঝেই জাহানারা বেগমের দিকে মাথা তুলে তাকিয়ে বলে ওঠে, চড়ুই পাখি তো ভালো নাম, আমার তো বেশ পছন্দ হয়েছে। চিত্রা ঠোঁট উল্টিয়ে অশ্রু ছাড়া কান্নার আওয়াজ করে বলে ওঠে, আম্মু।
আমজাদ আহমেদ মুচকি হাসতে হাসতে মাথা নিচু করে আবারও খাওয়া শুরু করে। মিথি চিত্রার প্লেটে খাবার বেড়ে দিতে দিতে আমজাদ আহমেদের উদ্দেশ্যে বলে ওঠে, আব্বু, আপনারা বাবা ছেলে মিলে আমার পুতুলের মতো সুন্দরী ছোট্ট ননদটাকে জ্বালাচ্ছেন কেন বলেন তো? এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। চিত্রা মিথির দিকে অসহায় চোখে তাকায়। আমজাদ আহমেদ চিত্রার দিকে এক পলক তাকিয়ে মিথির দিকে চোখ রাখে আর নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে সব দোষ কবিরের ঘাড়ে দিয়ে বলে ওঠে, আমি জ্বালাচ্ছিলাম না তো বৌমা, কবির জ্বালাচ্ছিল। আমি তো শুধু চড়ুই পাখি নামটা আমার পছন্দ হয়েছে বলে সেটাই বলতেছিলাম। মিথি চোখ রাঙিয়ে কবিরের দিকে তাকায়। তা দেখে কবির মাথা নিচু করে ক্ষয় মনোযোগ দেয়। চিত্রা কাতর চোখে আমজাদ চৌধুরীর দিকে তাকালে আমজাদ চৌধুরী ভীষণ আদুরে কণ্ঠে প্রশ্রয় ঢেলে দিয়ে বলে ওঠে, আব্বু, তোমাকে নিয়ে একদম মজা করেনি আম্মু। আব্বু তার লক্ষ্মী মেয়েকে নিয়ে কখনোই মজা করতে পারে না। চিত্রা আমজাদ আহমেদের দিকে তাকিয়ে অভিমানী গলায় বলে ওঠে, তাহলে ভাইয়ার সাথে সাথে তুমিও কেন তাল মিলাচ্ছিলে? আমজাদ আহমেদ কবিরের দিকে এক পলক তাকিয়ে চিত্রার দিকে তাকায়, ভরাট গলায় বলে ওঠে, চড়ুই পাখি নামটা আসলেই খুব সুন্দর আম্মু, ভীষণ আদুরে। চিত্রা ঠোঁট রাঙিয়ে বলে ওঠে। আবারও? আমজাদ আহমেদ এবার ছটফটে গলায় বলে ওঠে, আচ্ছা, আর বলবো না আম্মু, আর একবার বলবো না, পাক্কা। এদের কাণ্ড দেখে মিথি এবং জাহানারা বেগম দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটিমিটি করে হাসতে থাকে। রান্নাঘর থেকে ময়নামতি সবার জন্য গরম গরম ডিম অমলেট নিয়ে আসলে সেটা সবার প্লেটে দিয়ে আবারও রান্নাঘরে চলে যায়। চিত্রা খাওয়া শেষ করলে কবির চিত্রাকে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণ পর কবির চিত্রার ভার্সিটির সামনে গাড়ি থামালে চিত্রা গাড়ি থেকে নেমে সোজা সামনের দিকে হাঁটা শুরু করে। শাওন গাড়ির দরজার গ্লাসের ফাঁক দিয়ে মাথা বের করে ডেকে ওঠে, চড়ুই পাখি শোন। চিত্রা পেছন ফিরে রাগি চোখে কবিরের দিকে তাকালে কবির নিজের দুপাটি দাঁত বের করে হেসে দিয়ে বলে ওঠে, ক্লাস শেষ হলে ফোন দিস, এসে নিয়ে যাব। চিত্রা কবিরের কথায় জবাব না দিয়ে আবারও সামনের দিকে হাঁটা শুরু করে। বিয়ে উপলক্ষে আমজাদ আহমেদ কবিরকে টানা 1 মাস অফিসের ধারে কাছেও যেতে কঠোরভাবে মানা করেছেন। তাই কবির বোনকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে অফিসের দিকে না গিয়ে সোজা হাসপাতালে চলে যায় শাওনকে দেখতে। শাওনকে এখনও বাসায় নিয়ে আসা হয়নি। হাত পায়ের ক্ষত যেহেতু বেশ গভীর, তাই ডক্টর বলেছে কিছুদিন হাসপাতালেই থেকে যেতে। কারণ শাওনের হাত আর পায়ের ক্ষত জায়গায় প্রতিদিন নিয়ম করে 2 বেলা ড্রেসিং করা হয়। যেহেতু ক্ষতগুলো কাচ দিয়ে হয়েছে, তাই ঠিক সময় মতো ড্রেসিং না করলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে মাথার ক্ষতটা আগের থেকে অনেকটাই কমে গেছে। আর হয়তো 1-2 দিনের মধ্যে ডক্টর শাওনকে বাসায় যাওয়ার পারমিশনও দিয়ে দেবে। শাওনের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে কবির ডিরেক্ট বাসায় চলে আসে। সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে গেলে দেখতে পায় মিথি ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়াচ্ছিল। কবির নীরবে দরজাটা ভিড়িয়ে দিয়ে মিথির দিকে এগিয়ে আসে। পেছন থেকে মিথির শাড়ির ভাঁজে হাত ঢুকিয়ে কোমর জড়িয়ে ধরে, গলার মধ্যে মুখ ডুবায়। হঠাৎ কবিরের স্পর্শে কেঁপে ওঠে মিথি। কবির মিথির ঘাড়ে মুখ ডুবিয়ে ঘোর লাগা গলায় বলে ওঠে, তোমার মধ্যে কি আছে বলো তো মিথি? তোমাকে দেখলে আমি আর কিছুতেই নিজেকে সামলাতে পারি না। আমার উদ্মাদ উদ্মাদ লাগে। মনে হয় তোমাকে সব সময়ের জন্য একেবারে বুকের মধ্যে ভরিয়ে রাখি। কেন এমন হয় বলো তো? কবিরের কথায় লজ্জায় লাল হয়ে যায় মিথির মুখ। সে কবিরের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে লজ্জা মিশ্রিত গলায় ক্ষীণস্বরে বলে, ছেড়ে দিন আমাকে। কবির মিথির কোমর ঘুরিয়ে মিথিকে নিজের দিকে টেনে নেয়। মিথির কপালে কপাল ঠেকিয়ে মুচকি হেসে নরম স্বরে বলে, মাত্র তো ধরলাম বউ, এখনো তো কিছুই করলাম না, তাতেই ছেড়ে দিতে বলতেছো? মিথি লজ্জায় চোখ জোড়া বন্ধ করে নেয়। কবির মিথির দুগালে হাত রেখে মিথির মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, বাহ, বউ তো দেখতেছি আমার লজ্জায় একেবারে লাল হয়ে গেছে। এত লজ্জা তোমার মধ্যে কোথা থেকে আসে বলো তো শুনি? মিথির বুক ধুকপুক ধুকপুক করছে। তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে, গলা দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। কবির মিথির মুখের দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসতে থাকে। ঠোঁট এগিয়ে মিথির কপাল থেকে শুরু করে পুরো মুখে চুমু খায়। মিথি চোখ খুলে তাকায়। কবির কিছুক্ষণ নেশালো দৃষ্টিতে মিথির দিকে তাকিয়ে থেকে মিথির ঠোঁটের দিকে নিজের ঠোঁটজোড়া এগিয়ে নিয়ে গেলে মিথি দ্রুত পায়ে কবিরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে এক প্রকার হাঁপাতে হাঁপাতে রুম থেকে বেরিয়ে যায়। কবির মিথির যাওয়ার দিকে তাকিয়ে নীরবে হেসে দেয় আর মনে মনে আওড়ায়, পাগলি একটা।
ভার্সিটিতে আসার পর থেকে চিত্রার মনের মধ্যে একটা সংশয়, লজ্জাবোধ আর কিছুটা খারাপ লাগা কাজ করতে থাকে। কেননা তার ভাইয়ের বিয়েতে ছোঁয়ার পূজা তাদের বাসায় গেলে চিত্রা তাদেরকে তেমন কোনো সময় দিতে পারেনি। রিসেপশনের দিন তো সকালবেলা একটু কথা হওয়া ছাড়া আর তাদের দেখাও হয়নি, কারণ চিত্রা সেদিন হাসপাতালে গেলে একেবারে রাতে বাসায় আসে। আর ততক্ষণে রিসেপশনের অনুষ্ঠান শেষ হয়ে পুরো বাড়ি একেবারে ফাঁকা। ছোঁয়ার পূজাও নিজেদের মতো করে খেয়ে বাসায় চলে গিয়েছিল, যার কারণে চিত্রার মনের মধ্যে গিল্টি ফিল হয়। সে ভাবতে থাকে মেয়ে দুইটা তাকে কি ভাববে। তার ভাইয়ের বিয়েতে তাদের বাসায় গেছে, কিন্তু তারই কোনো পাত্তা নেই। হয়তো রাগও করেছে তার উপর। চিত্রা ভার্সিটিতে আসার পর ছোঁয়া আর পূজাকে খুঁজতে খুঁজতে সোজা ক্লাসরুমে চলে যায়। ক্লাসরুমে গিয়ে চারিপাশে চোখ বুলিয়ে দেখে ছোঁয়া আর পূজা রুমে নেই। চিত্রা আবারও বাইরে বেরিয়ে আসে, ছোঁয়া আর পূজাকে খুঁজতে থাকে। কিছুক্ষণ এদিক ওদিক খুঁজলে ছোঁয়া এবং পূজাকে বটতলায় বসে থাকতে দেখে, তাদের দিকে এগিয়ে যায়। মুচকি এসে দুজনের উদ্দেশ্যে জিজ্ঞেস করে, কেমন আছিস? ছোঁয়া এবং পূজা বসে বসে প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা নিয়ে আলোচনা করছিল। চিত্রার আওয়াজ তাদের কানে আসলে দুজন চিত্রার দিকে তাকায়। চিত্রা গিয়ে তাদের পাশে বসে। ছোঁয়া চিহ্নিত গলায় বলে ওঠে, আর ভালো, সামনে ফাইনাল পরীক্ষা, কিন্তু পড়াশোনা তো কিছুই করা হয়নি। কি যে হবে চিন্তায় বাঁচি না। বলে একটু থেমে আবারও বলে, তোর কি খবর বল? চিত্রা ছোঁয়ার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলে, এই তো চলছে দিন। পাশ থেকে পূজা জিজ্ঞেস করে ওঠে, চিত্রা, সায়ন ভাইয়া এখন কেমন আছে রে? চিত্রা একটা হাঁক ছেড়ে জবাব দেয়, আগের থেকে অনেকটা ভালো আছে। কিছুক্ষণ নীরবতা বিরাজ করে তাদের মাঝে। নীরবতা কাটিয়ে চিত্রা নরম গলায় বলে ওঠে, আচ্ছা, তোরা কি আমার উপর রাগ করে আছিস? ছোঁয়া এবং পূজা ফোন থেকে মাথা তুলে চিত্রার মুখের দিকে তাকায়। দুজনে একসাথে বলে ওঠে, কিসের জন্য রাগ করবো? চিত্রা তাদের দুজনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, মুখটা ছোট করে অসহায় গলায় বলে, ভাইয়ার বিয়েতে তোরা আমাদের বাসায় গেলি, কিন্তু আমি তোদেরকে সময় দিতে পারলাম না, তোদের সাথে থাকতেও পারলাম না আমি। চিত্রার কথা শুনে ছোঁয়া হেসে দিয়ে বলে ওঠে, পাগল নাকি তুই? এতে রাগ করার কি আছে? তখন পরিস্থিতি ছিল একেবারে অন্যরকম, সেটা বোঝার ক্ষমতা আমাদের অবশ্যই আছে। আর তুই কি নতুন কেউ নাকি? তোকে তো আমরা বেশ ভালো করেই চিনি। এসব আউল ফাউল বিষয় নিয়ে ভাবা বাদ দে, সামনে পরীক্ষা, সেটা নিয়ে ভাব। পূজা ছোঁয়ার কাঁধে ভরসার হাত বাড়িয়ে দিয়ে বলে ওঠে, আমরা রাগ করিনি চিত্রা, আর রাগ করার তো কোনো প্রশ্নই আসে না। তুই শুধু শুধু এসব নিয়ে ভেবে নিজের মধ্যে গিল্টি ফিল করিস না। ছোঁয়া আর পূজার কথায় তৃপ্তির হাসি। তার মনে হয় বুকের মধ্যে থেকে ভারী কিছু একটা হালকা হয়ে গেল। চিত্রা পাশে বসা পূজাকে জড়িয়ে ধরে। তা দেখে ছোঁয়া বসা থেকে উঠে আমি কোথায় গেলাম বলতে বলতে চিত্রা এবং পূজা দুজনেই জড়িয়ে ধরে। আড্ডায় মজে যায় তারা। তাদের আড্ডায় এতটাই জমে ওঠে যে এদিকে প্রথম ক্লাস শেষ হয়ে যায়, অথচ তাদের আড্ডা তখনও শেষ হয় না। আড্ডা দেওয়ার এক পর্যায়ে তারা মধুর ক্যান্টিনে গিয়ে লাল চায়ের ফরমায়েশ করে। তিন বান্ধবী মিলে অনেকদিন পর একসাথে বসে হাসি মজা করতে করতে চা খায়। বেশ কিছুক্ষণ পর ক্লাসরুমে গিয়ে পরপর দুটো ক্লাস শেষ করে আবারও বাইরে বেরিয়ে আসে। লাস্ট ক্লাসটা করার মতো মন মানসিকতা তাদের তিনজনেরই নেই। চিত্রার তো আরও একদম নেই। সে তো শুরু থেকেই খালি ভাবছে কখন ক্লাসগুলো শেষ হবে আর কখন সে শাওনকে দেখতে যাবে। এই 3 দিনে প্রতিদিন চিত্রা শাওনকে দেখতে গেছে। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর বাসায় আসছে। তবে তখন গেছে বাড়ি থেকে, কিন্তু আজকে ভার্সিটিতে আসাতে সে এখন থেকেই ডিরেক্ট হাসপাতালে চলে যেতে চায়। 3 বান্ধবী মিলে ক্লাস ফাঁকি দিয়ে গল্প করতে করতে গেট পর্যন্ত আসে। তিনজনের মুখেই ক্লান্তির ছাপ, মাথার উপর আবার কাঠফাটা রোদ। পূজা একটা রিক্সা ডেকে চিত্রার ছোঁয়াকে বিদায় জানিয়ে চলে যায়। ছোঁয়া চারপাশে তাকিয়ে চিত্রাকে জিজ্ঞেস করে ওঠে, কবির ভাইয়াকে আসতে বলেছিস? চিত্রা জবাব দেয়, না। ছোঁয়া অবাক হয়ে বলে, তাহলে বাসায় কিভাবে যাবি? চিত্রা রাস্তার দিকে তাকিয়ে একটা রিক্সাকে ইশারা করে আসতে বলে আর ছোঁয়াকে জানায়, বাসায় যাব না, এখন হসপিটালে যাব শাওন ভাইয়াকে দেখতে। ছোঁয়া অবাক হয়ে তাকিয়ে থেকে জিজ্ঞেস করে, একা একা যেতে পারবি তুই? চিত্রা হাম্মকের মতো ছোঁয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, আমাকে কি তোর ছোট বাচ্চা মনে হয় যে একা যেতে পারবো না? রিক্সা আসলে চিত্রা রিক্সায় চড়ে বসে আর ছোঁয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, এভাবে আমার দিকে তাকিয়ে না থেকে একটা রিক্সা ডেকে বাসায় চলে যা, কাল দেখা হবে।
চিত্রা রিক্সাটা চোখের আড়াল হলে ছোঁয়াও একটা রিক্সা ডেকে বাসার উদ্দেশ্যে চলে যায়। হাসপাতালের বেডে শুয়ে ফোন চাপছে শাওন, আর তার থেকে কিছুটা দূরে সোফায় বসে খবরের কাগজ পড়ছেন ইরফান চৌধুরী। কিছুক্ষণ আগে ইরফান চৌধুরী হাসপাতালে আসলে শাহানাজ চৌধুরী আর ফাহমিদা চৌধুরী বাসায় চলে যায়। চিত্রা দরজা ঠেলে ভেতরে ঢোকে। ইরফান চৌধুরীকে দেখে কিছুটা অপ্রস্তুত হলেও সালাম জানিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে। তারপর গিয়ে শাওনের বেডের পাশে সিঙ্গেল সোফায় ব্যাগটা রেখে বসে পড়ে। শাওন ফোন থেকে চোখ সরিয়ে চিত্রার দিকে তাকায়। বাইরের এই ভর দুপুরের কাঠফাটা রোদের মধ্যে রিক্সাতে আসার কারণে চিত্রার শরীর ঘেমে একাকার। পুরো মুখ ঘেমে গিয়ে একেবারে তেলতেলে হয়ে আছে। চোখ মুখে বিরক্তি আর ক্লান্তির ছাপ স্পষ্ট। লম্বা চুলগুলো পেছনে ঢিলে করে হাত খোপা বাঁধানো, কিছু আবদ্ধ চুল মুখের উপর পড়ে ঘেমে লেপ্টে আছে। চিত্রা বসা থেকে উঠে নীরবে ওয়াশরুমে চলে যায়। হাত মুখ ভালো করে ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, দেখে ইরফান চৌধুরী রুমে নেই। চিত্রা নিজের ওড়না দিয়ে হাত মুখ মুছতে মুছতে শাওনের কাছে এগিয়ে যায়। শাওন চিত্রার দিকে তাকায়। বেডের অপর পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট টেবিলটার দিকে চিত্রাকে ইশারা করে দেখিয়ে দিয়ে বলে ওঠে, টেবিলের উপরে দেখ, গরম স্যুপ রাখা আছে, চাচু নিয়ে আসছে, ওটা নিয়ে আয় এদিকে। শাওনের কথা মতো চিত্রা সেদিকে এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে স্যুপের বাটি এবং একটা চামচ নিয়ে শাওনের কাছে আসে। শাওন শোয়া থেকে উঠে হেলান দিয়ে বসে আর চিত্রার উদ্দেশ্যে বলে, খাইয়ে দে। শাওনের কথায় চিত্রা কোনো দ্বিমত পোষণ করে না। সে বাধ্য মেয়ের মতো শাওনকে স্যুপ খাইয়ে দিতে শুরু করে। খাওয়ার এক পর্যায়ে শাওন জিজ্ঞেস করে, তুই কিছু খেয়েছিস? চিত্রা ছোট করে জবাব দেয়, না ভাইয়া। শাওন গম্ভীর স্বরে বলে, জানতাম কিছু খাস না, কারণ এই কাজটা তুই সবসময় খুব ভালোই করতে পারিস। চিত্রা শাওনের মুখের সামনে এক চামচ স্যুপ ধরে রেখে কাঁচুমাচু মুখ করে তাকিয়ে থাকে। শাওন সেটা চিত্রার দিকে এগিয়ে দিয়ে নরম গলায় বলে, এখানে অনেকটা স্যুপ আছে, এতটা আমি খেতে পারবো না, অর্ধেকটা তুই খেয়ে নে। আমি খাবো না ভাইয়া, এটা আপনি খেয়ে নিন, আমি পরে বাসায় গিয়ে খেয়ে নিব। আমি তোর কাছে কিছু শুনতে চাইছি কি, না কি কিছু জিজ্ঞেস করছি? খেতে বলছি তোকে, চুপচাপ খেয়ে নে। ভাইয়া আগে আপনি খেয়ে নিন, আমি পরে খাচ্ছি। চিত্রার কথা মতো শাওন কোনো মতে আর 2 চামচ স্যুপ খেয়ে নেয়, কারণ চিত্রা আসার কিছুক্ষণ আগেই সে খেয়েছিল। শাহানাজ চৌধুরী তাকে খাইয়ে বাসায় গিয়েছিলেন। চিত্রার মুখ দেখে শাওন বুঝতে পারে চিত্রা দুপুরে কিছু খায়নি, তাই সে চিত্রাকে খাওয়ানোর জন্যই নিজের খাওয়ার নাম করে স্যুপটা আনতে বলে, আর নিজে জোরপূর্বক কিছুটা খাওয়ার পর সেটা চিত্রাকে খেতে বলে। স্যুপ খেতে চিত্রার বিরক্ত লাগলেও সে কোনো মতে সেটা খেয়ে শেষ করে। শাওন শীতল চাহনিতে চিত্রার দিকে তাকিয়ে ইশারায় তার কাছে বসতে বলে। চিত্রা শাওনের কাছে এগিয়ে যায়। শাওন চিত্রাকে নিজের বেডের পাশে বসতে বলে। চিত্রা গিয়ে শাওনের মাথার পাশে বসে। শাওন চিত্রার কেটে যাওয়া ব্যান্ডেজ করা হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে এপাশ ওপাশ করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। তারপর চিত্রার ব্যান্ডেজ করা হাতের উপর নিজের ঠোঁট জোড়া শুয়ে আলতো করে চুমু খায় আর চিত্রার কোলে মাথা রেখে কোমর জড়িয়ে শুয়ে পড়ে। বরাবরের মতোই চিত্রার ছোট্ট শরীরটা ঝাঁকি দিয়ে ওঠে। চিত্রা শাওনের নিঃসৃত উষ্ণ নিঃশ্বাস নিজের পেটের ওপরে অনুভব করাতে একেবারে জমে বরফ হয়ে যায়। শাওন ক্লান্ত মাখা গলায় বলে ওঠে, চিত্রা, মাথায় হাত বুলিয়ে দে না একটু, খুব ক্লান্ত লাগছে। শাওনের কথা বলার জন্য শাওনের ঠোঁট জোড়া জামার উপর দিয়েই বারবার চিত্রার উদর স্পর্শ করছিল, যার কারণে চিত্রার কাঁপুনি দ্বিগুণ হারে বেড়ে যায়। বুকের মধ্যে ধুকপুকানি শুরু হয়। সে কাঁপা কাঁপা হাতে শাওনের মাথায় হাত রাখে আর আলতো হাতে হাত বুলিয়ে দিতে শুরু করে। বেশ কিছুটা সময় পর শাওন গম্ভীর স্বরে ডেকে ওঠে। চিত্রা। শাওনের গম্ভীর স্বরে বলা কথাটা চিত্রার বুকে গিয়ে লাগে। সে ছোট্ট করে জবাব দেয়, হুম। শাওন এবার কিছুটা অসহায়ভাবে বলে ওঠে, জানিস, আমার খুব ক্লান্ত লাগতেছে। এই 4 দেয়ালের মধ্যে বন্দী হয়ে আর একদম থাকার ইচ্ছে করছে না। দম বন্ধ লাগছে। আমি এখানে বুক ভরে একটু শান্তির নিঃশ্বাস নিতে পারতেছি না। জানিস, তুই যদি এখানে আমাকে দেখতে প্রতিদিন না আসতিস, তাহলে হয়তো এতক্ষণ আমি দম বন্ধ হয়ে মারা যেতাম। শাওনের মুখে মারা যাওয়ার কথা শুনে চিত্রার বুকের ভেতরটা এক অজানা ভয়ে কেঁপে ওঠে। বুকের মধ্যে চিনচিনে ব্যথা শুরু হয়। সে অসহায় চোখে শাওনের দিকে তাকিয়ে থাকে। শাওন আবারও ক্ষীণস্বরে বলে ওঠে, তুই আমার অস্তিত্ব চিত্রা, আমার বেঁচে থাকার একমাত্র কারণ তুই। সেদিন তুই বলেছিল না আমাদের ছোটবেলায় বিয়েটা একটা ছেলে খেলা বিয়ে ছিল? না চিত্রা, ওটা আমাদের ছেলে খেলা বিয়ে ছিল না। হয়তো তোর কাছে বিয়েটা ছেলে খেলা মনে হতে পারে, কিন্তু আমার কাছে না। আমার কাছে ওই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। তবে সেটা তখন বুঝতে না পারলেও
এখন ঠিকই বুঝতে পারতেছি তুই তখন ছোট থাকলেও আমি কিন্তু অতটা ছোট ছিলাম না চিত্রা। তখন আমি যথেষ্টই বুঝতে পারছিলাম। সেদিন এই কাবিন নামে সই করার সাথে সাথে আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, এটাই হবে আমার জীবনের প্রথম এবং শেষ বিয়ে। তুই হবি আমার জীবনের প্রথম এবং শেষ নারী। বিশ্বাস কর, সেদিনের পর থেকে আমি কোনো মেয়ের দিকে সেরকমভাবে চোখ ধরে তাকাইনি, আর কখনো ইচ্ছাও হয়নি। আমার চোখ, মন, মস্তিষ্ক সর্বদাই শুধু তোকে খুঁজত। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আব্বু বলছিল বিদেশে গিয়ে বাকি পড়াশোনাটা শেষ করতে, কিন্তু আমি রাজি হয়নি। কেন জানিস? শুধুমাত্র তোর জন্য চিত্র। কারণ তোকে না দেখলে আমি থাকতে পারতাম না, কিচ্ছু ভালো লাগতো না, দিন কাটতো না আমার। আর এখনও তার কোনো ব্যতিক্রম হয়নি। তোকে ছাড়া আমি সত্যিই থাকতে পারবো না চিত্র। তুই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমার সাথে তোকেই লাগবে করেছে। তুই আমায় কখনো ভুল বুঝিস না, কখনো অবিশ্বাস করিস না, আমি সইতে পারবো না। কখনো আমার কোনো দোষ বা ভুল পেলে আমি চাই তুই সেটা সবার আগে নির্দ্বিধায় আমায় বল। অভিযোগ কর, হাজারটা প্রশ্ন কর, প্রয়োজনে শাস্তি দে, কিন্তু তবুও ভুল বুঝিস না, অবিশ্বাস করিস না। তোর অবিশ্বাস নিয়ে আমি মরেও শান্তি পাবো না জান। তুই কখনো ভুল বুঝিস না আমাকে, কখনো না। কথাগুলো বলতে বলতে শাওন চিত্রার কোলের উপর নিজের সমস্ত ভার ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। চিত্রা এতক্ষণ ধরে শুধু শাওনের কথাগুলো শুনছিল আর নীরবে চোখের জল মুছছিল। শাওনের প্রতিটা কথাই তার বুকে কাটার মতো বেঁধে। সেদিন এই মানুষটাকে অবিশ্বাস করে কত বড় ভুলই না করেছে সে। যে মানুষটা তাকে নিজের অস্তিত্বের সাথে মিশিয়ে নিয়েছে, সেই মানুষটাকে সামান্য একটা কারণে কত কিছুই না শোনালো, কত খারাপ আচরণই না করলো। তবে আজ চিত্রা নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। অপরাধ বোধে করে করে খাচ্ছে তার ভেতরটা। তার বারবার মনে হচ্ছে শাওনের এই করুণ অবস্থার জন্য একমাত্র সেই দায়ী। তার জন্যই শাওনের আছে এই অবস্থা। এক মুহূর্তের জন্য চিত্রা নিজেকে উন্মাদ মনে হয়। তার মাথার উপর পুরো দুনিয়াটা ঘুরতে থাকে। অপরাধ বোধ আর অসহায়ে শিউরে ওঠে পুরো শরীর। স্থির দৃষ্টিতে কিছুক্ষণ শাওনের দিকে মায়াভরা চাহনিতে তাকিয়ে থেকে শক্ত করে তার মাথাটা নিজের বুকের মধ্যে চেপে ধরে। পাগলের মতো চুমু খায় ঘুমন্ত শাওনের পুরো মুখ জুড়ে। আর শাওনের মাথাটা নিজের বুকের মধ্যে চেপে ধরেই সময়ের পর সময় নিয়ে নীরবে অশ্রু বিসর্জন দিতে থাকে। কারণ তার কাছে যে এই মুহূর্তে অশ্রু বিসর্জন দেওয়া ছাড়া দেওয়ার মতো আর কিচ্ছুটি নেই। হাসপাতাল থেকে শাওনের চৌধুরী মেনশনে আসার বেশ কয়েকদিন হয়ে গেছে। এখন সে মোটামুটি সুস্থ। কিছুদিন হাঁটাচলা করতে না পারলেও এখন আগের মতোই স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছে। বলতে গেলে একেবারে সব ঠিকঠাক। শাওন আবারও পুরো দমে ভার্সিটি যাওয়া শুরু করে। চিত্রার প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হলে সেও পরীক্ষা নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়ে। তবে এত ব্যস্ততার মাঝেও শাওনের করা পাগলামিগুলো তাকে ঠিকই সহ্য করতে হয়। এমনিতে যত ব্যস্তই থাকুক না কেন, সপ্তাহের প্রতি শুক্রবারে শাওনের সাথে চিত্রাকে ঘুরতে যেতে হবে, এটাই হচ্ছে শাওনের শেষ কথা। চিত্রা হাজার চেষ্টা করেও ওই দিন শাওনের কাছ থেকে রেহাই পায়নি। দিন যত যাচ্ছে চিত্রার প্রতি শাওনের চেয়ে তার পাগলামিগুলো ততই বাড়ছে। আর চিত্রা হাজার চেয়েও শাওনের চেয়ে তার পাগলামিগুলোকে উপেক্ষা করতে পারে না। আগে তার কিছুটা বিরক্ত লাগলেও এখন বেশ ভালোই লাগে। দিন দিন যেন চিত্রা নিজেও শাওনের প্রতি মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়ছে। আর এদিকে কঠোর ব্যক্তিত্ব সম্পন্ন শাওন তো এখন মাঝে মাঝে চিত্রার প্রতি অভিমানও করতে শিখে গেছে। মাঝে মধ্যে হুটহাট অভিমান করে ছোট বাচ্চার মতো মুখ গোমড়া করে বসে থাকছে। আর কোনো উপায়ন্তর না পেয়ে অবলা নারী চিত্রা শাওনের অভিমান ভাঙাতে উঠে পড়ে লাগছে। বিষয়টা খুব মজার না? হ্যাঁ, সত্যি খুব মজার। শাওনের মতো একটা ব্যক্তিত্ব সম্পন্ন সুঠাম দেহী পুরুষের অভিমান কেমন হতে পারে ভাবুন তো। তবে তারা এখন বেশ খুশি। দুজন দুজনকে ভালোবাসি কথাটা মুখ দিয়ে এখনো না বললেও দুজন একেবারে দুজনের অস্তিত্বে মিশে আছে। যাকে বলে দুই দেহ এক প্রাণ। এভাবেই রাগ, অভিমান, জেদ, খুনসুটি, আনন্দ, মজার মধ্যে দিয়েই দিনের পর সপ্তাহ, সপ্তাহের পর মাস কেটে যায়।
হ্যাঁ, দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায়। চিত্রা এখন অনার্স প্রথম বর্ষের পর্ব চুকিয়ে দ্বিতীয় পর্বে পদার্পণ করে। শাওনের স্নাতকোত্তর শেষ হয়। বেশ কিছুদিন হলো শাওন তাদের চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে জয়েন করেছে। শুধু জয়েন করেছে বললে ভুল হবে। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ইকবাল চৌধুরী নিজের সব দায়িত্ব ছেলে আবরার শাওন চৌধুরীর হাতে হস্তান্তর করে নিজে কিছুটা বিরত নিয়েছেন। শাওনের হাতে সব দায়িত্ব হস্তান্তর করাতে ইরফান চৌধুরীও বেশ স্বস্তি পেয়েছে। শাওনের প্রথম সব কিছু বুঝে উঠতে বেশ বেগ পেতে হলো। এখন সে সব কিছু বেশ ভালো করে নিজের আয়ত্তে করে নিয়েছে। তখন সন্ধ্যা 6টা বাজে। 6:30টার দিকে তার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। তার জন্যই শাওন বেশ মনোযোগ দিয়ে গুরুত্ব তার সহিত কিছু ফাইল চেক করছে। হঠাৎ তার ফোনটা ভাইব্রেট করে উঠলে মনোযোগ ক্ষুণ্ণ হয়, সাথে কিছুটা বিরক্ত প্রকাশ করে। শাওন ডেস্কের উপরে রাখা ফোনটার দিকে তাকায়। ফোনের স্ক্রিনে প্রিয় বেগম দিয়ে সেভ করা নামটা আর চিত্রার হাস্যোজ্জ্বল মুখের ছবিটা জলজল করতে দেখে মুহূর্তেই সকল বিরক্তিভাব গায়েব হয়ে ঠোঁটের কোণে এক চিলতে খুশির হাসি ফুটে ওঠে। শাওন হাত বাড়িয়ে ফোনটা তুলে নিয়ে চেয়ারে গা এলিয়ে দেয়। ফোনের স্ক্রিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে মুচকি হেসে ফোনটা রিসিভ করে। ভরাট কিন্তু ঠান্ডা গলায় বলে ওঠে, জি বেগম, জনাবের নিকট আপনার আর্জি পেশ করুন। ফোনের অপর পাশ থেকে কোনো আওয়াজ আসে না। শাওন ফোনটা কান থেকে সরিয়ে চোখের সামনে ধরে, দেখে চিত্রা কল কেটে দিল কিনা। কল এখনও রিসিভ অবস্থায় আছে দেখে শাওন আবারও ফোনটা কানে ধরে। মুচকি হেসে নরম গলায় রসালো স্বরে বলে ওঠে, বেগম, জনাব আপনার সেই নরম তুলতুলে মধুময় আওয়াজ শোনার জন্য তৃষ্ণার্ত কাকের মতো চেয়ে আছে। কিছু বলে জনাবকে তৃপ্ততা দান করুন প্লিজ। এবারও ফোনের ওপাশ থেকে কোনো আওয়াজ আসে না। শাওনের ভ্রুজোড়া সামান্য কুঁচকে আসে। সে বুঝতে পারে চিত্রার কিছু একটা হয়েছে। তার কপালে হালকা চিন্তার ভাঁজ পড়ে যায়। সে এবার চেহারায় সিরিয়াস ভাব নিয়ে এসে আবারও নরম স্বরে জিজ্ঞেস করে ওঠে, চিত্রা, কি হয়েছে বলো আমাকে। ফোনের ওপাশ থেকে চিত্রার ফোপানোর আওয়াজ পায় শাওন। বুক কেঁপে ওঠে তার। মুহূর্তের মধ্যে হার্টবিট দ্রুত চলতে শুরু করে। সে বেশ চিহ্নিত গলায় বলে, কলিজা, কি হয়েছে বলো আমাকে। এবারও চিত্রা কোনো কথা বলে না। ফোনের ওপাশ থেকে শাওন শুধু থেকে থেকে ফুপোনোর আওয়াজ পায়। শাওনের এবার চিন্তা হতে শুরু করে। পুরো শরীর জুড়ে অস্থিরতা কাজ করে। সে দিশেহারা হয়ে বেশ অস্থির গলায় বলে, চিত্রা, বলো না কলিজা, কি হয়েছে তোর। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। কি হয়েছে বল। শরীর খারাপ? কেউ কিছু বলেছে তোকে? কি হয়েছে বল না আমাকে। চিত্রা এবার বেশ ধীরে সুস্থে কান্নাজন্য গলায় বলে ওঠে, কোথায় আপনি? এতক্ষণে চিত্রার আওয়াজ শুনে জিভে জল আসে শাওনের। অশান্ত মনটা শান্ত হয়। সে আবারও চেয়ারে আয়েশ করে শরীরটা এলিয়ে দেয়। নমনীয় গলায় জবাব দেয়, অফিসে আমি কলিজা। কি হয়েছে তোর? কান্না করতেছিস কেন? চিত্রা কান্নাজন্য গলায় মৃদুস্বরে বলে ওঠে, আপনি কি খুব বেশি ব্যস্ত আছেন? শাওন চোখ জোড়া বন্ধ করে চেয়ারের উপর মাথাটা হেলিয়ে দেয়। শীতল কণ্ঠে বলে, খুব বেশি না, একটু শুধু। কিছুক্ষণ পর একটা মিটিং আছে, তারপরে একদম ফ্রি। চিত্রা ছোট্ট করে জবাব দেয়। ও। শাওন কোমল গলায় প্রশ্রয় ঢেলে জিজ্ঞেস করে ওঠে, কোনো দরকার? কি দরকার বল। আর এইভাবে কান্না করতেছিস কেন? কি হয়েছে তোর? ফোনের ওপাশ থেকে আবারও চিত্রার ফোপানোর আওয়াজ ভেসে আসে। শাওন অস্থির গলায় বলে, কলিজা, আমার কিন্তু এবার খুব ভয় হচ্ছে। বল না কি হয়েছে। ফোনের ওপাশে চিত্রা একটা দীর্ঘশ্বাস ছাড়ে গম্ভীর স্বরে বলে ওঠে, মিস করছি আপনাকে। বলে কিছুটা শব্দ করে কান্না শুরু করে চিত্রা। শাওনের বুকটা ধুক করে ওঠে। সে বসে থেকে উঠে দাঁড়ায়। চেয়ারে রাখা কালো কোটটা হাতের ভাঁজে নিয়ে টেবিলের উপর থেকে গাড়ির চাবিটা নেয়। তড়িঘড়ি করে রুম থেকে বেরোতে বেরোতে চিত্রার উদ্দেশ্যে বলে ওঠে, আমি এখনই আসতে শোনা, একটু শুধু ওয়েট কর, জাস্ট একটু। বলে কল কেটে ফোন পকেটে পুরে নেয় শাওন। শাওন অফিস রুম থেকে দ্রুত পায়ে বেরিয়ে যেতে লাগলে পেছন থেকে তার সেক্রেটারি সাকিব উঁচু গলায় জিজ্ঞেস করে ওঠেন। শাওন তার সেক্রেটারির দিকে এক পলক তাকিয়ে বলে ওঠে, আজকের মিটিং ক্যান্সেল করে দাও সাকিব, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে, এক্ষুনি যেতে হবে।
বলে শাওন দ্রুত পায়ে অফিস থেকে বেরিয়ে যায়। আর সাকিব কিছুক্ষণ হ্যাবলার মতো শাওনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। চিত্রাদের বাসার সামনে গাড়ি থামায় শাওন। পুরোটা রাস্তা বলতে গেলে কুত্তার মতো করে গাড়িটা চালিয়ে নিয়ে আসছে। শাওন গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে চিত্রাদের বাসার ভেতর ঢোকে। তাকে দেখে মনে হচ্ছে কেউ তার পেছনে আগুন লাগিয়ে দিয়ে বলছে, নে বেটা, কত দৌড়াতে পারিস দৌড়া এবার, নয়তো এক্ষুনি তোর স্বাদের শরীর জ্বলে পুড়ে কয়লা হয়ে যাবে। শাওন চিত্রাদের বাসার ভেতরে ঢুকলে দেখতে পায় মিথি ড্রয়িং রুমের সোফায় বসে আয়েশ করে টিভি দেখছে আর আচারের বয়াম হাতে নিয়ে হাত দিয়ে চেটে চেটে আচার খাচ্ছে। মিথি ছাড়া ড্রয়িং রুমে আর কারো উপস্থিতি নেই। শাওন মিথির দিকে তাকিয়ে দ্রুততার সাথে জিজ্ঞেস করে ওঠে তাকে। মিথি, চিত্র কোথায়? শাওন আর মিথি যেহেতু সমবয়সী তাই তারা ছোটবেলা থেকেই একে অপরের নাম ধরে ডাকে। তবে কবিরের সাথে মিথির বিয়ে হওয়ার পর শাওন প্রথমে মিথিকে 2-1বার ভাবি বলে সম্বোধন করলে মিথি নিজেই শাওনকে রাগ দেখিয়ে বলে আগে যেভাবে নাম ধরে ডেকেছে সেভাবেই নাম ধরে ডাকতে। তাই শাওনও নিজের এতদিনের অভ্যাস পরিবর্তন না করে মিথির নাম ধরেই ডাকে। আর হ্যাঁ, আপনাদেরকে আরেকটা খুশির সংবাদ দেই। আজ প্রায় 3 মাস হলো মিথি প্রেগনেন্ট। শাওনের কথা মিথির কানে পৌঁছালে মিথি টিভির পর্দা থেকে চোখ সরিয়ে শাওনের দিকে কিছুটা অবাক দৃষ্টিতে তাকায়। তার উপরের দিকে ইশারা করে বলে ওঠে, চিত্রা তো উপরে ওর রুমে। শাওন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। সে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। রান্নাঘর থেকে মিথির উদ্দেশ্যে আওয়াজ করে জিজ্ঞেস করেন জাহানারা বেগম। কে এসেছে বৌমা? মিথিও কিছুটা উঁচু আওয়াজে জবাব দেয়, শাওন এসেছে আম্মু। জাহানারা বেগম আর কিছু বলে না। তিনি রান্নাঘরের নিজের মতো করে রান্নায় ব্যস্ত হয়ে পড়েন আর মিথি নিজের মতো করে আচার খেতে খেতে টিভি দেখতে থাকে। চিত্রার রুমের দরজাটা হালকা খুলে ভেতরে প্রবেশ করে শাওন। দেখতে পায় চিত্রা জানালার কাছে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে আর তার লম্বা এলোকেশে চুলগুলো খুলে রাখার কারণে পুরো পিঠ জুড়ে কোমরের নিচ অবধি ছড়িয়ে আছে। জানালার ঝকঝকে নেভি ব্লু রঙের থাইগুলো খুলে রাখার কারণে জানালার ফাঁক দিয়ে প্রবেশ করা বাতাসে থেকে থেকে চিত্রার 2 কানের পাশ দিয়ে কিছু চুল উড়িয়ে পেছনের দিকে আছড়ে পড়ছে। শাওন দরজাটা ভেতর থেকে ভিড়িয়ে দিয়ে নিঃশব্দে চিত্রার কাছে এগিয়ে যায়। পেছন থেকে জড়িয়ে ধরে তাকে আর চিত্রার খোলা চুলে মুখ ডুবিয়ে গভীরভাবে শ্বাস নেয়। হঠাৎ কারো স্পর্শ পেয়ে ভয়ে কেঁপে ওঠে চিত্রা। শাওনের শরীরের ঘ্রাণ তার নাকে এসে বাড়ি খেলে বুঝতে পারে মানুষটা শাওন। ধাতুস্থ হয় সে, চোখ জোড়া বন্ধ করে নেয়, যার কারণে ছলছল হয়ে থাকা চোখ থেকে 2 ফোঁটা অশ্রু টুপ করে গড়িয়ে পড়ে ফ্লোরে। শাওন চিত্রার চুলের মধ্যে নাক ঘষতে ঘষতে চুলের ঘ্রাণ নিতে থাকে কিছুক্ষণ। তারপর চিত্রাকে নিজের দিকে ঘুরিয়ে 2 গালে হাত রাখে। দেখতে পায় চিত্রার চোখ থেকে এখনো জল গড়িয়ে পড়ছে। শাওন নিজের 2 হাতের বুড়ো আঙ্গুল দিয়ে গাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রু কণারা মুছে দেয়। কণ্ঠে শীতলতা নামিয়ে বলে ওঠে, এখনো কান্না করতেছিস? আমি তো চলে আসছি, তাহলে এখনো কিসের কান্না? চিত্রা কিছু বলে না। সে নিজের দিকে তাকিয়ে চুপ করে আছে। শাওন ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মৃদু স্বরে বলে, মিস করলে বুঝি কান্না করতে হয়? বলে কিছুক্ষণ ভাবুক দৃষ্টিতে চিত্রার দিকে তাকিয়ে থেকে মুচকি এসে বলে ওঠে, আমার বোকা বেগম। চিত্রার মুখে পড়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে দিয়ে ভরাট কিন্তু মিষ্টি গলায় বলে শাওন, মন দিয়ে শোনো রাখ, তুই যদি কখনো আমাকে চুল পরিমাণও মিস করিস তাহলে কোনো কিছু না ভেবে ডিরেক্ট কল করবি। এভাবে কান্না করো নয়, অধিকার খাটি হুকুম করবি। কোথায় আপনি? তাড়াতাড়ি আমার কাছে চলে আসুন, আমি আপনাকে মিস করতেছি। দেখবি শাওন তার সকাল ব্যস্ততাকে তুড়ি মেরে মুহূর্তের মধ্যে তার প্রিয় বেগমের কাছে চলে আসছে। শাওন এত কথা বলার পরও চিত্রা শাওনের কোনো কথার জবাব দেয় না। সে শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে। শাওন চিত্রার দিকে তার ভ্রুজোড়া কুঁচকে তাকায়, কিছুটা রুষ্ট গলায় বলে ওঠে, একটু আগে না ফোন দিয়ে কান্না করতে করতে বললি মিস করতেছিস? তাহলে এখন কিছু না বলে চুপচাপ আছিস কেন? কিছু বলবি না নাকি আমি চলে যাব? শাওনের মুখে চলে যাব কথাটা শুনে চিত্রা চট করে চোখ তুলে শাওনের দিকে তাকায়। শাওন চিত্রাকে ছেড়ে দিয়ে পেছনে ঘুরে বলে ওঠে,
শাওন কথাটা শেষ করে দুপা ঠিক মতো সামনের দিকে এগোতে না এগোতেই চিত্রা পেছন থেকে শাওনকে জাপটে ধরে। শাওনের উদ্দেশ্যে সফল হওয়াতে সে নিঃশব্দে একটা প্রশান্তির হাসি দেয়। তার বুকের উপর রাখা চিত্রার 2 হাতের উপর নিজের হাত দুটো রাখে। চিত্রা শাওনকে পেছন থেকে জড়িয়ে ধরে রেখেই ক্রোধ নিয়ে বলে ওঠে, আমি কি আপনাকে একটাবারের জন্যও যেতে বলেছি? শাওনের মৃদু স্বরে জবাব, সে তো তুই আমাকে আসতেও বলিস নি। তোর মুখে মিস করতেছি শুনে গুরুত্বপূর্ণ মিটিং, কাজ সব কিছু ফেলে ছুটে চলে আসলাম। আর সে তুই কি না কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছিস? চিত্রা আবারও থ মেরে চুপ হয়ে যায়। শাওন চিত্রাকে তার দিকে মুখ করে ঘুরিয়ে নেয় আর গম্ভীর স্বরে বলে, এখন যদি আবার এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকিস তাহলে কিন্তু আমি সত্যি সত্যি চলে যাব। চিত্রা আবারও ঝাঁপিয়ে পড়ে শাওনের বুকে, শক্ত করে জড়িয়ে ধরে করুণ গলায় বলে, না, যাবেন না আপনি। শাওন ক্ষীণ স্বরে বলে ওঠে। কেন যাব না বল? চিত্রা শাওনকে আরেকটু শক্ত করে চেপে ধরে মিনমিনিয়ে বলে, আপনার কাছে থাকতে চাই। শাওন নিজের 2 হাতের ভাঁজে চিত্রাকে আবদ্ধ করে নেয়। ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটিয়ে তুলে চিত্রা কানের কাছে ফিসফিসিয়ে বলে, শুধু কি থাকতে চাস নাকি কিছু করতেও চাস? শাওনের কথায় চিত্রার পুরো শরীর ঝাঁকি দিয়ে ওঠে। বুকের মধ্যে হৃৎপিণ্ডটা খুব দ্রুত চলতে শুরু করে। শাওন সেটা বেশ ভালোই অনুভব করতে পারে। সে চিত্রার আরেক কানের কাছে মুখ নিয়ে গিয়ে আবারও ফিসফিসিয়ে বলে ওঠে, তুই কিন্তু আমাকে বলতেই পারিস, আমি কিছু মনে করবো না। আর এমনিতেও গত 2 দিন ধরে কাজের ব্যস্ততায় পুরো নিরামিষ হয়ে আছে, তাই ওইসব কিছু করার জন্য আমি একেবারে ভেতর থেকে প্রস্তুত। তুই চাইলে এখনই শুরু করতে পারি। শাওন কথাগুলো শেষ করে নিচের ঠোঁটের একপাশে কামড়ে ধরে একটা বাঁকা হাসি দেয়। শাওনের কথাগুলো শুনে চিত্রার কান গরম হয়ে যায়। লজ্জায় হাঁসফাঁস করতে থাকে সে। চিত্রা নিজের মাথাটা শাওনের বুকে শক্ত করে চেপে ধরে তেজি গলায় বলে, এসব কথা একদম বলবেন না তো, নির্লজ্জ মানুষ একটা। শাওন শব্দ করে হেসে দেয়। নিজের বুক থেকে চিত্রার মাথাটা তুলে চোখের সামনে ধরে। তার নিঃসৃত গরম শ্বাস প্রশ্বাসগুলো চিত্রার মুখে আছড়ে পড়ে। চিত্রা শক্ত করে নিজের চোখ জোড়া বন্ধ করে রাখে। পিঠের দিকে শাওনের ইন করা সাদা শার্টটা খামচে ধরে। শাওন চিত্রা ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে দুষ্টু হেসে বলে ওঠে, শুধুমাত্র তো বললাম অমনি নির্লজ্জ হয়ে গেলাম। আচ্ছা, এবার তাহলে কিছু করে তবে নির্লজ্জ হই, কি বলিস?